তাহলে ভিডিওটা এবার শুরু করা যাক। তো এইটা দেখতে পাচ্ছ একটা ব্রিজ রেক্টিফায়ার উইথ ক্যাপাসিটার। এখানে আমি একটা ক্যাপাসিটার ব্যবহার করেছি। তো ভিডিওর শুরুতে আমি তোমাদের বলে দিচ্ছি যে ক্যাপাসিটারকে তোমরা প্রথমে নেই বলেই বিবেচিত করো, যে ক্যাপাসিটারটা একেবারে না নেই। তো এখানে দিয়েছি আমরা কি এসি কারেন্ট দিয়েছি 230 ভোল্ট এসি 50 হার্জ। এই এসি কারেন্টটা এর মধ্যে দিয়ে এসে এইটাকে বলা হবে প্রাইমারি কয়েল, এটাকে বলা হবে সেকেন্ডারি কয়েল একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে। তো এই 230 ভোল্ট কারেন্টটা এর ভেতর দিয়ে ফ্লো হচ্ছে, ফলে কি হবে ফ্লো হচ্ছে এবং এই যে কুণ্ডলীর মধ্যে একটা তড়িৎ ফ্লাক্সের উৎপন্ন হচ্ছে, যেটা এর অর্থাৎ সেকেন্ডারি কয়েলের প্রস্থচ্ছেদকে কাট করছে। ফলে এর দুই প্রান্তে একটা তড়িৎচালক বলে সৃষ্টি হচ্ছে, একটা প্লাস মাইনাস এইভাবে একটা পোলারিটি সৃষ্টি হচ্ছে। এবারে কি হবে, এই প্লাস থেকে কারেন্টটা প্রবাহিত হতে শুরু করবে। প্লাস থেকে কারেন্টটা গিয়ে গিয়ে এরকম যাবে, যে গিয়ে যেতে 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 এই পয়েন্টে আসবে। আসার পরে কারেন্টটা এবারে কোন দিকে যাবে সেটা নির্ণয় করতে হবে আমাদের। তো এটা হচ্ছে একটা ডায়োড। এই ডায়োডের এটা হচ্ছে পি সাইড, এটা হচ্ছে এন সাইড। একটা ডায়োডের নেগেটিভ প্রান্তটা যখন এন সাইডের সঙ্গে যুক্ত থাকে এবং পজিটিভ প্রান্তটা যখন পি সাইডের সঙ্গে যুক্ত থাকে, তখন সেই ডায়োডটা থাকে ফরওয়ার্ড বায়াসে। একটা ডায়োড যখন ফরওয়ার্ড বায়াসে থাকে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো প্রবাহিত হবে। ঠিক এই ক্ষেত্রে ঠিক উল্টো, অর্থাৎ একটা রিভার্স বায়াসে আছে। এর পজিটিভ প্রান্ত, এর এন টাইপটা পজিটিভের সঙ্গে যুক্ত আছে, পি টাইপটা নেগেটিভের প্রান্তের সঙ্গে যুক্ত আছে, তাই জন্য রিভার্স বায়াসে আছে। এটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত ফ্লো হবেই না। তো কারেন্টটা এদিক দিয়ে প্রবাহিত হবে, এদিক দিয়ে প্রবাহিত হয়ে হতে 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 এই যে ক্যাপাসিটরটা, এটাকে প্রথমে আমি তোমাদের নেই বলেই ভাবতে বলেছি। তো এই ক্যাপাসিটরটা নেই বলেই তোমরা ভেবে নাও। এবারে ধীরে ধীরে আস্তে 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 এরকম লোডের ভিতর দিয়ে গিয়ে এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে হয়ে এই জায়গাটা আসবে। এই জায়গাটা আসার পরে এবারে এই ডায়োডটা কোন দিকে যাবে, দুটোই তো দেখো ফরওয়ার্ড বায়াসে আছে। এবারে কারেন্টটা কোন দিকে যাবে, তোমাদের মনে হবে এদিকেও যাবে এদিকেও যাবে, কিন্তু নয়। দেখো এখানে প্লাস, এই প্লাসটা কারেন্টটা এদিক থেকে আসছে, তো এখানটা কি হবে, পোটেনশিয়াল এনার্জিটা অনেকটাই বেশি হবে তুলনামূলকভাবে। এই জায়গাটা পোটেনশিয়াল এনার্জি কম হবে। তো এই এই এতটা দূর থেকে ঘুরে 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 এখানে যখন এই কারেন্টটা এলো, তখন তার পোটেনশিয়াল এনার্জি তো নিশ্চয়ই কম। তো কম থেকে বেশি দিকে কখনোই যেতে পারবে না। তো কি হবে, এইটা এই ডায়োডের মধ্যে দিয়ে না গিয়ে এই ডায়োডের মধ্যে দিয়ে গিয়ে এদিক দিয়ে হয়ে মাইনাস চলে যাবে। এটা এটা কোন ক্ষেত্রে হলো, যখন এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা, ধরলাম আমি একটা সাইন কার্ভ। এই সাইন কার্ভে পজিটিভ হাফ সাইকেলের জন্য এই পোর্শনটাই হলো প্রথম। এবারে দেখবো আমরা এই নেগেটিভের জন্য কিভাবে হয়। যখনই নেগেটিভ হয়ে যাবে তখন কি হবে, এর পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এখানে হয়ে যাবে মাইনাস, এখানে হয়ে যাবে প্লাস। তখন এই পোলারিটিটা চেঞ্জ হয়ে গেল। এবারে একই রকম ভাবে কারেন্ট প্লাস থেকে মাইনাস দিকে ফ্লো হবে। তো এদিক দিয়ে ফ্লো হতে শুরু করলো, ফ্লো হলো 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 হলো। এবারে কি হবে, এখানে আসার পর ঠিক এটা হচ্ছে পি সাইড, এটা হচ্ছে এন সাইড। এন এর সঙ্গে মাইনাস আর এর সঙ্গে প্লাস, এটা ঠিক তার উল্টোটা। অর্থাৎ এর এন এর সঙ্গে কি যুক্ত আছে, প্লাস, আর পি সঙ্গে মাইনাস, মানে এটা রিভার্স বায়াসে আছে আর এটা ফরওয়ার্ড বায়াসে আছে। তো কারেন্টটা এদিক থেকেই ফ্লো হতে শুরু করবে, এদিক থেকে ফ্লো হলো 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 হতে 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 এভাবে এলো এইভাবে এলো, ভার রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এখানটা এলো, এখানটা এলো। এখানটা আসার পরে আবার সেই একই নিয়মে এখানটা পজিটিভ চার্জ যাচ্ছে, মানে এই পাশে এই জায়গাটায় কি হবে না, পোটেনশিয়াল এনার্জি খুব বেশি হবে। তো এই জায়গাটায় কারেন্টটা এদিকে আর ফ্লো হয়ে আসতে চাইবে না, সে চাইবে যে কম পোটেনশিয়াল যুক্ত এলাকার দিকে যেতে। তো কম পোটেনশিয়াল যুক্ত স্থানের দিকে সে প্রবাহিত হয়ে গিয়ে মাইনাসে গিয়ে শেষ হয়ে যাবে। ঠিক এইভাবে একটা এসি কারেন্টের সাইন গ্রাফের পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল ঠিক এইভাবে এই ব্রিজ রেক্টিফায়ারটা কাজ করে, ভারতের মধ্য দিয়ে গিয়ে এইভাবেই কাজ করে। তো এবারে ক্যাপাসিটার বিহীন হলে যে গ্রাফটা হয় সেই গ্রাফটা আমি তোমাদের বোঝাবো। এটা হচ্ছে ক্যাপাসিটার যখন নেই তখনকার গ্রাফ। যখন ক্যাপাসিটার নেই তখন এই গ্রাফ কি হলো, এই যে দেখতে পাচ্ছ এটা কি, এটা হচ্ছে এসি। এসি যেটা আমরা দিয়েছিলাম কত, 230 ভোল্ট 50 হার্জ এসি দিয়েছিলাম। সেটা কি হলো, এইখানটায় এসিটা দিয়েছিলাম, সেটা কি হলো রেকটিফাই হয়ে পজিটিভ হাফ সাইকেলের জন্য এটা হলো, আবার নেগেটিভ হাফ সাইকেলের জন্য এটা হলো, ফুল ওয়েভ রেকটিফায়ার হলো। আবার পজিটিভের জন্য হলো, এটা নেগেটিভের জন্য হলো। কিন্তু তোমরা কি দেখতে পাচ্ছ যে আমরা 230 ভোল্ট ব্যবহার করেছি পুরোটাই ডিসি করার জন্য,
কিন্তু এখানে তো কোনো ডিসি পার্ট কি হয়েছে? কিচ্ছুটা কিচ্ছুটা হয়েছে, অর্থাৎ এসি থেকে কিচ্ছুটা ডিসির কাছাকাছি নিয়ে আসতে পেরেছি, কিন্তু তবুও কিছু কিছু কার পার্ট কিন্তু থেকেই গেছে। ডিসি মানে একেবারেই স্ট্রেট লাইন, কিন্তু কিচ্ছুটা কিন্তু কার পার্ট থেকেই গেছে। তো পুরোপুরি তো আমরা রেকটিফাই করতে পারলাম না এসি থেকে ডিসিতে। তার জন্য আসে এখানে এই ক্যাপাসিটারের ভূমিকা। এই ক্যাপাসিটারের গুরুত্ব খুব খুব এই রেকটিফায়ারে খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে এই ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটা কি করে, এবারে কাজটা আমি তোমাদের বলবো। এবারে তোমরা ভেবে নাও, মনে করো যে ব্রিজ রেকটিফায়ার উইথ ক্যাপাসিটার। তুমি দেখতে পাচ্ছিলে যে এখান দিয়ে কারেন্ট এসে এই দিকে এসে এদিক দিয়ে এসে এই দিকে ভালো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গিয়ে আবার নেগেটিভে গিয়ে মিশছিল। তো যখনই এরকম কারেন্টটা ফ্লো হতে শুরু করে, তখন ধরো এই পয়েন্টে, ধরলাম আমি এই পয়েন্টে আমার কারেন্ট আছে 3 ভোল্ট, 4, 5, এইভাবে কি হয় না ক্রমান্বয়ে কমতে থাকে। অর্থাৎ প্রথমে থাকে 5, তারপরে 4, তারপরে 3, এইভাবে ক্রমান্বয়ে কি হবে, যত দূরের দিকে ভোল্টেজ, যত দূরের দিকে কারেন্ট প্রবাহিত হবে, তত ভোল্টেজের পরিমাণটা কমতে থাকে। তখন কি হয়, কার্ভের এই পোর্শনটা হয়, অর্থাৎ প্রথমেই গেল হাইতে গেল, অর্থাৎ এখানে 5 থাকলো, তখন এখানটা থাকলো। যখনই ভোল্টেজ দূরের দিকে চলে যাচ্ছে, তখন কি হচ্ছে, আস্তে আস্তে 4 হয়ে যাচ্ছে, 3, এখানে 4 হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, এই ভোল্টেজটা কমেই যাচ্ছে। কিন্তু এখানে যদি আমি একটা ক্যাপাসিটারটাকে যদি লাগিয়ে দিতে পারি, ক্যাপাসিটার কি করে আধানকে স্টোর করে রাখতে পারে, তখন এই ক্যাপাসিটারটা কি করবে, ধরো এখানে একটা 5 ভোল্টের ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছি, এই ক্যাপাসিটারটা কি করবে, এইখানটায় 5 ভোল্ট কি করবে, 5 ভোল্ট যেটা 5 ভোল্ট সে দিতে থাকবে, সর্বদাই কী হবে, 5 ভোল্টকে দিতে থাকবে 5, এখানে 5 হয়েছে, 4 হবে, 3 হবে, কিন্তু এখানটায় কম ছিল, এখানটায় সে যোগান দিতে থাকবে ভোল্টেজ। ফলে কি হবে, এইখানটা এই যে কার্ভটা যেখান থেকে কম ছিল 4-5 করে, এটা কি হবে, আর কমবে না, তখন এই রকম সোজা হয়ে এর কাছে চলে আসবে ব্যাপারটা। তখন তখন কি হবে, কার্ভটা এইরকম আর এদিকে না কমে এরকম সোজা হয়ে চলে আসবে। আবার তারপরটা ক্ষেত্রে ঠিক এরকম করে চলে আসবে আবার। তাহলে বুঝতে পারলে যে ক্যাপাসিটরটা ব্যবহার করার জন্য আমার কি হচ্ছে না, এই যে গ্রাফটা, এই গ্রাফটা নিচের দিকে নামছে না, এই গ্রাফটা কি হচ্ছে, সোজা এরকম চলে যাচ্ছে। তো এবার আমি ক্যাপাসিটরের ভ্যালুর উপর নির্ভর করে আমি কতগুলো গ্রাফ দেখাবো, যেগুলো স্ট্রেট লাইনের প্রায় কাছাকাছি থাকবে। তো দেখো, এখানে আমি ধরে নিলাম ক্যাপাসিটরের ভ্যালুটা 10, এখানে ধরে নিলাম 20, এখানে ধরে নিলাম 25। এবারে দেখো ক্যাপাসিটরের ভ্যালু যত বাড়বে, দেখো ক্যাপাসিটরের ভ্যালু প্রথমে 10 ছিল, তখন কিছুটা স্ট্রেট লাইনের মতো আচরণ করছে, কিছুটা, প্রায় এখানে কার্ভ অংশ অনেকখানি আছে। তো ক্যাপাসিটরের ভ্যালুটা আমি যখন 10 রেখেছি, যখন ক্যাপাসিটরের ভ্যালুটা আমি পরপর বাড়াবো, 10 থেকে আমি যখন 20 করলাম ক্যাপাসিটরের ভ্যালুটা, তখন দেখতে পাচ্ছ আরো অনেকাংশে ওই কার্ভ অংশটা রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছ কার্ভ অংশটা প্রায় অনেকটাই রিমুভ হয়ে গেছে। যখন 20 থেকে আরো বাড়াবো, তখন দেখতে পাচ্ছ প্রায় স্ট্রেট লাইনের মতোই হয়ে গেছে, মানে এটাকে স্ট্রেট লাইন ধরা যেতে পারে, অনেকটাই ওই কার্ভ অংশটাকে রিমুভ করা গেছে। তো এইভাবে যতই আমরা 25 থেকে আরো বাড়াতে থাকবো, ততই আমাদের লাইনটা আরো স্ট্রেট হতে থাকবে। তো ক্যাপাসিটরের ভ্যালুটা যত বাড়াবো, তত আরো ভালোভাবে রেকটিফাই হবে। তো তাহলে বুঝতেই পারলে যে এই যে সার্কিটটায়, এই সার্কিটটায় ক্যাপাসিটরের ভূমিকাটা কতটাই গুরুত্বপূর্ণ। তাহলে এবারে আমি যেটা বলতে ভুলে গেছি, ওটা হচ্ছে এই ট্রান্সফরমারটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এটা কি করছে, 230 ভোল্টকে ধরো 0-12তে কনভার্ট করে দিচ্ছে, 230 ভোল্টকে 12 ভোল্টে কনভার্ট করছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার কিভাবে তৈরি করা হয়, এটা ধরো প্রাইমারি কয়েল, এই প্রাইমারি কয়েলের পাক সংখ্যা অনেক বেশি দেওয়া থাকে, আর সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা যখন কম দেওয়া থাকবে, তখন কি হবে, এই প্রাইমারি কয়েলের ফাঁকগুলো এই সেকেন্ডারি কয়েলের এই প্রস্থচ্ছেদকে কাট করবে, এবং এখানে যেহেতু ফ্লাক্স সংখ্যা, এখানে যেহেতু মানে এই নাম্বার অফ টার্নস সংখ্যা কম, পাক সংখ্যা খুবই কম, তো সুতরাং এখানে কি হবে, এর যে দুই প্রান্তে যে ইএমএফটা তৈরি হবে, সেটা এর থেকেও তুলনামূলক অনেক কম হবে। তাহলে এটা হচ্ছে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয় এরকম রেকটিফায়ার করার জন্য। তো পুরো ঘটনাটা বুঝতে পারলে কিভাবে একটা ব্রিজ রেকটিফায়ার কাজ করে,
ক্যাপাসিটরের তার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রেকটিফায়ারিংয়ে, এই ব্রিজ রেকটিফায়ারের ক্যাপাসিটরটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো বুঝতেই পারলে। তো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো, আশা করি তাদের অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে এই ব্রিজ রেকটিফায়ার সম্পর্কে। তো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা যারা ইউটিউব থেকে দেখছো, সাবস্ক্রাইব শেয়ার করতে অবশ্যই ভুলো না, এবং কমেন্ট করে আমাকে বলো যে আমার ভিডিওটা কেমন লেগেছে। ভিডিও যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই জানিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে পাশে থাকো আরও নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য। আজকের মতো এইটুকুই, টাটা।